একটা মনের ভিতরে এসেছিল যে আমাকে স্কলারশিপ দিতে হবে। আমি যদি স্কলারশিপ পাই তাহলে ক্লাস 8 পর্যন্ত আমি ফ্রি করতে পারবো, সুতরাং আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে না। এখনো বাবা বাড়ি যেতাম, তারপরে স্টেট বাজারে থাকি, মানে টর্চার এগুলো তো আছে, সেগুলো নাই বা বললাম। তো চেষ্টা আমি বললাম, বুঝতে পারছি। আমি কিন্তু অল এবং আমার পড়াশোনাটা সেই করি। আমি কিন্তু পিতৃ সম্পদ থেকে এক কথায় একজন না ছিল স্কলারশিপ এবং যেখানে যে কাজ পেয়েছে এইভাবে করি করে। তাহলে যার ফলে আমার এইভাবে চলতে গিয়ে মনের ভিতরে একটা আসলো, চিন্তা যে আমার সম্প্রদায়ের অনেক আমার মতন নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত মানব গোষ্ঠী এই সম্প্রদায়ের মধ্যে তো অনেক, এদের পাশে যদি এখন তো তার কিছুই নাই রে মশাই। তো কান্ট ইমাজিন, খুব কম লোকের ঘরে 12 মাসের খাবার থাকতো। আমার তো নাই, কিন্তু এর ভিতরে তো এরকম ছিল। তখন তো দই চিনতে না। তো যখন আমি মাস্টার্স করি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি কিন্তু ধারে কাছে থেকে ওটা কলেজ প্রথম অনার্স টিচার, কিন্তু অনার্স টিচার কিন্তু আমি এই যে যতগুলো নতুন কলেজ এর মধ্যে অনার্স টিচার কিন্তু একদম ছিল। অনার্স হয়েও আমার মনের ভিতরে কিন্তু ওই বস্তু। তো রাজশাহীতে যখন পড়াশোনা করে আমার একটা বন্ধু দূরে গেল, সে কেমিস্ট্রিতে মাস্টার্স করে। তার কথা প্রসঙ্গে তাকে বললাম যে ভাই, আমার তো এরকম একটা ইচ্ছা, আমাদের সম্প্রদায়ের হোক না, আমি এখানে ওপেন বললাম যে আমার সম্প্রদায়ের মধ্যে যদি কোনো স্কুল কলেজ যেখানে তাদের পাশে আমি একটু দাঁড়াতে পারি, যেমন আমার পয়সা নাই, অর্থ নেই, তাহলে আমার এখন যদি তো ওদের পাশে দাঁড়াতে হয়, তাহলে শিক্ষকতা ছাড়া তো, শিক্ষকতা করলে যখন আমি কিছু কাজ করতে পারবো। যাই হোক, এই যে ওরা বলছিলাম পড়াশোনা ধরে 1973 সালে 1 মে এলো ফরিদপুর কলেজের ক্লাস। 1973 সালের পয়লা, তো ও এই কলেজে জয়েন করলো কেমিস্ট্রিকে। পরে আমার পুরো ক্ষেত্রে মনে পড়ছে যে মজুমদার বলতে এটা বলছিল। তো আমার কাছে চিঠি, মজুমদার আপনাদের বন্ধুদের মধ্যে একটা ব্যালেন্স হয়েছে, হ্যাঁ, যদি আপনি আসতে চান বা তা আমি আবার এই শশীকরটার নাম জানি না। হ্যাঁ, আমি রাজশাহীতে তখন আমার মাস্টার পরীক্ষা ফাইনালে সামনে পরীক্ষা। তো ওই যে যেভাবে সেখানে লেখাটা জোগাড় করে বহু কষ্টে টেকেরহাট পর্যন্ত হলো লঞ্চে, খুলনার থেকে, সেইখান থেকে মস্তাপুর তো আপনি চিনি না, পায়ে হেঁটে ওই বিল পাড়ি দিয়া এইখানে আমি আসি। এখানে এসে যাক আসলাম, ওই মানে আমার এই বন্ধুটাকে পেলাম। তার পরের দিন 14ই ডিসেম্বর প্রিন্সিপাল বললেন কি, আমাদের আমাদের ফ্রেন্ড বলতে ক্লাস নিতেন যদি, তো ঠিক আছে। তো গেলাম ক্লাসে সায়েন্স আর কমার্স সব ঢুকেছে, আমি কিন্তু ইকোনমিক্সের টিচার। ঢুকাইছে সব 313 জন। যাবো ক্লাসে, ঘন্টা দিল, গিয়ে পড়ানো শুরু করলাম। প্রথমে ইংলিশে বলে দিল। তখন আমি যে বুঝতে পারি ঠিক আছে, বাংলায় বলছি, বাংলায় বলা শুরু করলাম। আর এখানকার কর্তৃপক্ষ যারা, ওনারা বারান্দা দিয়ে আডাআডি করে দেয়। তো ক্লাস আবার শেষের ঘন্টা দেয় না, 1 ঘন্টা হয়ে গেছে, মানে 45 মিনিট তো 45 মিনিট, 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা দেয় না। তা না দেয় না দেখ, আমি আমার মতন চালাই চালাই যাক। এক সময় আমি বেরোলাম, আমি এক দরজা দিয়ে বেরোলাম, অন্য দরজা দিয়ে ছেলে মেয়ে ওই ছাত্র ওরা দৌড়ে গিয়ে ঢুকছে প্রিন্সিপালের রুমে। এই স্যারকে যে কোনো মূল্যে রাখতে হবে, আমাদের একটা দাবি, এই কলেজে ওনাকে রাখতেই হবে। এই হলো আমার এই কলেজে ঢোকা। ঢুকে দেখি এখানকার অবস্থা,
মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের খোঁজ খবর নিয়ে দেখি প্রায়ই ওই না খাওয়া পরিবারের ছেলেপা মেয়েরা যেগুলো আসছে, তখন এই কলেজের ডেভেলপমেন্ট ভিক্ষা করছি, গ্রামে গ্রামে গিয়া ভিক্ষাও করছি, ভিক্ষা করে। তারপরে দেখলাম যে কিভাবে 2 পয়সা ইনকাম করা যায় এই কলেজটার উন্নয়ন হয়েছে। কি কোন চিন্তা করলাম যে যদি 10 টাকা দেয় টিকিট ছিল, তাহলে বেশ কিছু সেল দিতে পারবে, এবং এইখান থেকে করে এইখানে কারা কারা অভিনয় করতে পারে তাদের সম্পর্ক করলাম। সিজ কিন্তু আমি ভয়ঙ্কর সিজ, এইগুলো কারা কারা, আমি তো বিদেশে একটা লোক, কিন্তু কারা কারা অভিনয় করতে পারে, হ্যাঁ মানে এটা গিয়া যখন পেলাম, এখন আমার নায়ক নায়িকা দরকার, এখন টিকিট সেলে গান দেবো, তা নায়ক নায়িকা একটু তরবর লাগে না। শেষে কোথায় ভালো ফোনটা পাওয়া যায় কোন জায়গায়, তো বরিশালের থেকে আলো আবা বাদশা প্রেমিয়া, হ্যাঁ ভালো কমেডিয়ান কোন জায়গায় পাওয়া যায় এগুলো জোগাড় করো, কিন্তু ভালো নায়কের দরকার। তাই এখন এই নায়ক যেমন পয়সা কম, তো ওই এইটা করতেছি। তা আমার এই কলেজের প্রথম ব্যাচের ছাত্র এরা অনেক বুড়া বুড়া ছাত্র ছিল, মানে পড়াশোনা করে ম্যাট্রিক পাস করে এসএসসি পাস করে এখানে বসে আছে, আর এখানে যে ভর্তি হয়েছে, তো তারা তো আমার অত্যন্ত আপন করে ফেলছে, আপন করে করছে। আমি তাদের সঙ্গে মিশি, সে বলে যে স্যার আপনার চিনতে পারতেন না, নায়ক আপনাকে একদম এনে দেবো, আপনি ডেইলি 5 প্যাকেট সিগারেট দেবেন, আর কিছু লাগবে না, স্টার সিগারেট দিলে হবে, ঠিক আছে, আর থাকা খাওয়া সব আমরা করবো। করলো। এখন যদি বই প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে গেছে, নায়ক মানে যে মেরুন করবেন আসছেন, হাই স্কুলটা ওইখানে ওয়েবসাইট ছিল না, অন্য ওয়েবসাইট ছিল, টিনের করছে, তার সামনে তুমি একটা চেয়ারে বসা, তা শুনলাম যে না, আর আমি হলো এইখানকার এই তাজপুরা দলের অন্যতম প্রধান, দেখা করতে যাওয়া লাগে, নমস্কার, উনিও নমস্কার দিলে, যাক হলো। ওই রাত্রি হলো বই নন্দরানীর সংসার, নায়ক তো নায়ক, আর আমি হলো কমেডি স্টাইলে অভিনয় করি, তোতলা, কালো, বলো, নাম হলো গণেশ, এই ভূমিকায়। কেমন এক হলো তোতলা, তারপরে কাকার তো ভয়ঙ্কর গেল, আবার দাঁত দুটো নাই, হ্যাঁ অভিনয়। এখন ওই আমি তো আর এই সমস্ত জানি না, ওনার ওইখান থেকে লোকজন আসছিল ওই নায়কের, নায়কের ওইখানে গেলে এখন বইয়ের পরে, বই শেষ হওয়ার পরে ওনারই গিয়ে ধরছে সেই সমস্ত ওনার ভক্তরা, যেরকম এই গণেশের রোল করছে কে, এইটাকে আমাদের ওখানে নিতে হবে কেন্দ্রীয়। আমি কি হলে কিছুক্ষণ করে দিয়ে সেই নায়ক এসে আমার সামনে এইভাবে দাঁড়াইছে, স্যার আমার ঠাকুর দাদা ওখানে মাঘী পূর্ণিমায় অনুষ্ঠান হয়, এইগুলো কি অ্যামিসার যাত্রা, তো আমার ওইখান থেকে লোকজন আসছে, আপনার এই একটা বইতে তারা আশা করে। তা আমি চিন্তা করলাম যে আমার 7টা বইতে অভিনয় করবে, আর আমি একটা বইতে একটু যাবো, দেখ চাদরটা তো মুড়ো দিয়ে যাবো, আবার অভিনয় করলে চলে আসবো, এই হলো। তখন আমি জানলাম যে উনি, ওনার নাম মানিক গোসাই, ওনার ঠাকুর দাদা জগদীশ গোসাই, প্রথম এই হলো পরিচয়। এবং সত্যি কথা বলতে কি, ওই প্রথম দর্শনেই কেন তুমি উনি আমাকে একটু ভালোবেসে ফেলেছেন খুব বেশি, যেটা আমি ওনাকে অত ভালোবাসতে পারিনি। তারপর সত্যি কথা বলতে তখন আমার টার্গেট ছিল আমার কলেজ, আমার ছাত্রছাত্রী, আমার সমাজ, তাই হলো এই মিশন নিয়ে। আর উনি হলো, ওটা তার হচ্ছে একটা পেশা না, ওটা হলো তার একটা নেশা, অভিনয় করে এটা হলো তার নেশা, ভালো অভিনয় করে, তারপরে তাকে 10 জন মতো দেখে, এরকম করে করে সত্যি কিন্তু আমি গেলাম ওই মাইক পূর্ণিমায়, মাঘী পূর্ণিমায় গিয়া ওখানেও কিন্তু সেই নন্দরালিনীর সংসার, তো ওই প্রথম রাত্রে ওই অভিনয় করে ভোর রাত্রে আমি ওইখান থেকে
কেটে বললাম, কিন্তু সকালবেলা নিশ্চয়ই ঘন্টাটা খুঁজতে হবে, এবং ঘটনাও কিন্তু তাই। পরের দিন যখন এসে কেছি সে ঘন্টা কিন্তু ঘন্টা তো অলরেডি প্রোগ্রাম। তো এইটুকু যে কোনো ভাবে উনি কিন্তু, এবং উনি পরিচয় দিতেন আমার স্যার, উনি যেখানে যেতেন আমার স্যার, আপনার বোঝাই আপনার আবার স্যার, আপনার স্যার শালা আমার সাদা স্যার না শশীধর কলেজে পড়বে বন্ধু। এই যে। তো এরকম করতে করতে আমার ওয়াইফ তখন চাকরি করতে হবে ভোজেশ্বর নদিয়া। তো ওইখানে তাদের বারো মানে বিভিন্ন সম্প্রদায়ের বাস, এবং ওই ভানুমতীয় আসল বাসক ওই অঞ্চলে কিন্তু খুব প্রয়োজন। তা উনি ওইখানে চাকরি করতেন সেই সুবাদে ওই বাড়িওয়ালা আলীর সঙ্গে উনি যেতেন। তা যাক ওইখান থেকে ট্রান্সফার হয়ে 3 বছর পরে নিয়ে আসতাম। এসে আমাকে বলে কি যেটা আমাদের একটু শিক্ষা দীক্ষা নিতে, তাহলে তুই খায় না মাথায় যে করি মানে আই এম নট সো ইন্টারেস্টেড। আমার সাথে পারেনি। আমার বাবা আসলেন, আমার বাবা কত জড়িত আসলে আমার বাবার কাছে আমরা ছেলে কথা শুনতে চায় না। এখন বাবা খেয়ে উঠে আমার লাগে খোকা শিক্ষা দীক্ষা এগুলো নিতে পারে। এখন শোনেন, বাবার সাহসের তো জীবনে পাইনি, তাই চাকরির পরে কিছুদিন পাইছি, কিন্তু বাবার পড়ার অভাব বুঝিনি। এখন না খরচ হয়ে গেলে রাগ করে বললো না আমার গোসাই কত কেন। উনি এক একজন কিছু মনে করবেন না, ওই বাইরে থেকে বিভিন্ন গোসাইয়ের নাম নিয়ে আসে, অমুক চক্রবর্তী আচার্য। আমি যদি দেখো ওনাকে প্রণাম করলে আমি নমো মানুষ, তুমি নমর হো। ওই ওনার পায়ে হাত দিলে ওনার আবার নাওয়া লাগবে, স্নান করা লাগবে। আমাদের এই দৃষ্টিতে দেখতো না। সুতরাং যারা শুইলে যার যা আমি তার কাছে গেলাম, অমুক বোঝায় তোমার রান্না খাবে না, অমুক যে তোমার রান্না খাবে না, যে তোমাকে আমাকে আগুন তুলতে না পারবে, আমি তার কাছ থেকে শিক্ষিত। অন্তত কয়েক ডজন গোসাইয়ের নাম হয়। স্কুলে যাইতো আর এক মানে ওই কোথা থেকে জোগাড় করতে উনি জানে। এই যদি হঠাৎ করে তোমার বন্ধুর কাছ থেকে নাম নেবা নাকি কিন্তু বন্ধু নেবে। এবং এই অঞ্চলে আসলে মানিকপুরে এই অঞ্চলে আসলে যেখানে থাকুক না কেন, দিনের বেলায় কিন্তু আমার ওই জায়গা দুটো উল্লেখ সভা টভা করে আমার দাদা ছিল তখন কলেজ ক্যাম্পাস, উনি এসে ভাই সারাদিন আবার একটা জাস্ট লাইক ফ্রেন্ড, তার মধ্যে কোনো ওই নাই, ওই হাসাহাসি অভিনয় করে কথা বলা, এই তো। উনি এখন এর মধ্যে আবার একটা ঘটনা ঘটছে। উনি ওনার স্ত্রীকে লাস্টের শেষবার এই অঞ্চলে আসছে এসে, এখন হচ্ছে আমাদের বাড়ি যাবেন না শিশু, আমি তখন শিশুর দিল না গেল শিশু সব অনেক প্রায় 15-20 জন গিয়ে আমার ওই কর্ণপুরের এই কলেজের প্রথম বাসা কিন্তু আমার টিচারদের থাকার জন্য প্রথম বাসা কিন্তু ওই ওই যে এই যে পাশে সামনে যেটা আছে অত ওর ভিতরে উপরে যে টোপটুক আর একটু বারান্দা এই ছিল, এই হলো আমার বাসা শশীগড় কলেজে। ওইখানে থাকতো, উনি গিয়ে বসেন ওই আমার ওইটা, ওনার স্ত্রী ওনার শিষ্য তিনি আকাশে থমথমে ম্যাগ, যে কোনো মুহূর্তে মনে একেবারে সাংঘাতিক ভাবে নামবে। তো উনি বলতেছে কি যে স্যার বাড়ি যেতে হবে, তো আকাশে তো মেঘ। তো আমার ওই বললাম না যে অভিনয়ের ভাব, ওই অভিনয়ের স্তরে বলছে লক্ষ্মী নারায়ণ ধাবে যাবে, বৃষ্টি হতে পারে না। মানে এর মধ্যে আমি জানি না যে ওনার স্ত্রীর নাম লক্ষ্মী, আর ওনার নাম ওদের নারায়ণ, আমি তা জানি না। মানিক গোসাই মানিক গোসাই, কিন্তু ওনার আসল নাম যে নারায়ণ এটা আমি জানি না, আর ওনার স্ত্রীর নাম লক্ষ্মী। তা আমি তো বলে বলছি আমি আমার মুখে লক্ষ্মী নারায়ণ ধাপে যাবে। এখন এ বলতেছে
হ্যাঁ, স্যারে যখন বলছে বৃষ্টি হবে না, তাহলে আমি উঠলাম। ওনার স্ত্রী বলতেছে কি যে হ্যাঁ, শিশু সামনের কথা তো খাটে। এই তো আছে লক্ষ্মী, এই আমি জানলাম তো নাম লক্ষ্মী। লক্ষ্মী তুমি কি বললে? তুমি জানো উনি তো আমার গুরু, উনি আমার ভাই, তুমি কাকে কি বলছো? বলছেন যে তাহলে আমার কতটা ই করছে এরকম করলে। ও ভগবান, উনি কিন্তু উঠেই পড়লেন, ওভার কাস্ট মেঘে, উনি উঠেই পড়লেন। অন্য মতে উনি একটু বাইশ মানে একরো কালো উঠলেন, সবাই নিয়ে উনি যাচ্ছে আর কেউ ঘুরে থাকবে, গেলেন আমিও কিন্তু পাস করলাম। নৌকায় গিয়ে উঠলো, নৌকো গিয়ে নৌকো সেটে দিল। আমি তখন একের এখন গর্জন, তখন আমি চিন্তা করতে লাগলাম যে এটা একটা মহতের স্রোতের মানুষ, আর আমার কথার উপরে ভিত্তি করে আজকে সে যদি বৃষ্টি হয়, তখন সত্যি কথা বলতে গেলে তখন বাবারে ডাকি লাগলাম, আমার বাবা, যে বাবা মনের অজার যে কথা একটা বলে ফেলছি, কিন্তু কথার অন্যতা যদি হয় তাহলে এটা ফিলিংস এর ব্যাপার অন্য। সত্যিই দেখেন, উনি যে বাড়িতে উঠলেন, ওনার বাড়িতে উঠে ওই মালামাল ভক্তরা উঠালো, তারপরে বৃষ্টি নামলো, পুরো কাটা বৃষ্টি। তখন যারা সাথে ছিল তারাই বলছে, মানে গোসাই ডাক দিয়ে বাড়িতে লক্ষ্মী, তাইলে পৃথিবীতে মানুষ আছে বুঝো, যে যার কথায় এখনো বৃষ্টির দেরিতে আছে। এই হলো একটা বিষয়। আর একটা ঘটনা, আমরা দুজনেই চাকরিজীবী, উনিও রান্না, মানে আমাদের রান্না বান্না আমরা নিজেরাই করতাম। মানে চাকরির পয়সা ছাড়া তো পয়সা নেই, ছেলে মেয়েগুলোর লেখাপড়া শিখিতে হবে। তো উনি ওটা রান্না করছে, আমি রান্না করে ঢুকছি, ঢুকে জল ঢালতে জল ঢেলে খাইছিও কিছুটা। এর মধ্যে কোথায় ছিল মানে করে মানে স্যার আমি জল খাবো, উনি ঢুকে জল খাবে। তা আমি জল ফেলতে গেছি, উনি আমার হাত ধরছে, করেন কি স্যার? তাহলে আপনি জল খাবেন? আমি জলটা খাইছি। না না, আমি ওই জল খাবো, আমার হাতের নিয়ে সেই জল খাইবো। বুঝলেন, উনি কিন্তু রানী শ্রেণী বেরোনো। তখন উনি যখন বললেন যে চারটা সেন লাগবে, তখন আমি চুপ মেরে গেলাম। বললাম না কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা কোনো একটা কারণে। আমি আর আমার কয়েক ভাই গেলাম কেন্দ্র ওনাদের বাড়িতে। এটা ছিল একটা অনুষ্ঠান করতে। তার আগে উনি ওই লক্ষ্মী, ওনার স্ত্রী বলছে যে লক্ষ্মী, স্যারে আমার কাছ থেকে নাম নেবে ভাবে, কিন্তু উনি হলো আমার গুরু, আমি ওনার কি করব? ওই স্বামী স্ত্রী যে কোনো ভাবে এটা কিন্তু আমি পরে জানছি যে তা যাই হোক, না সেটা উনি আবার পরে আসলে আসলে তো যেটা বললাম, তখন দু মাসে আপনি একজন প্রফেসর মানুষ, হ্যাঁ, তারপরে আপনি তো আমার গুরু, আপনার আমি কি দেবো? আমি ভালো কোথায় ডেকে ডেকে নাম দিতাম, তাহলে বেশি ভালো আমার পাঁচটা হলো ছোট, আমার পাঁচটা হলো ছোট, বেশি ভালো জিনিস, বেশি দামি জিনিস ঢুকি তখন 5 টাকা নষ্ট হয়ে যায়, আমার অলমোস্ট দিয়ে যাবে। মানে বিভিন্ন প্রকার আপনার উনি ব্রাজিলে তারিখ থাকে, এবং ওই তারিখে আমি স্বামী স্ত্রী ওনার কাছ থেকে দিকে ভালো দীক্ষা নেওয়ার পরে বিকেল বেলা আমার ওনার নিয়ে ঘুরতে পেরেছি, একটা নৌকো হয়ে যাচ্ছে, ওইখানে বলছে ভাই একটা কথা আছে, যে ওই যা দিচ্ছেন ওগুলো জব টপ করার সময় আমার নাই। আমার তাই না হলে প্রফেসর মানুষ, ছাত্র ভাই তো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট নামে ছাত্র দুটা পিটেই যায়, ওগুলো মানে সোজা করা লাগে না, ওই করতে খেলার মারাবিলের পারি। আমি ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং প্রাপ্ত কিন্তু আমি ফিজিক্যাল, বিকেল হইলে মাঠে দৌড়াইতে হয়, সন্ধ্যে হইলে ওই লাঠি লইয়া টর্চ নিয়ে এলো ছাত্রদের দৌড় দৌড়ে ঢুকতে হয়। তা আমি একটু অংশগ্রহণ করবো, ওই টপ জব যা কিছু করে লাগে অল্প করে দিই।
এত আজ কয়েক মিনিট ধরে আমরা গোদাইগিরি করি, এই লোক শতকদার কথা এর থেকে বিয়ে তো করতে চাই। যাক, কয়েক মাস হয়েছে, 1 বছর হয় নাই, একটা ছেলে স্বপ্নে আমার স্ত্রীর নাম দিয়েছে। তো এইটা জানাজানি করলে তখন আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এর কি করলো, বিপক্ষে। বিপক্ষে যে আমি এই কাজটা পারবো। তো যাই হোক, পারবো না তখন এখন কি করা। তো উনি আবার আসলেন ওই এখানে দর্শন একটা গ্রাম আছে সেইখানে, আমি ওনাকে এটা না করার জন্য বুঝাবার জন্য রাত্রে আর এক গুরু বেরিয়ে লয়ে গেছে। তো ওখানে উনি এক জায়গায় উপস্থিত থাকলে শয় শয় মানুষ হলো, তাকে কথা বলার তো একটা সুযোগ লাগবে। হিন্দু মুসলমান কাছাই, ওনার কাছে কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ এইগুলো কোনো নো রেস্ট্রিকশন আছে, তো হয় না। তখন ধরেন রাত 12টা 1টা হবে, ওই সময় একটু পাতলা হয়েছে। আমরা উনি একটা চেয়ারে বসে, আমি আবার একটা চেয়ারে। উনি বসে আছে, স্যার সময় হয়ে গেছে। স্বাধীন মানুষ তো, আমি বললাম না অভিনয় মানুষ তারা হ্যাঁ বলছে মরার সময় হয়েছে, দূর করে একা টাকায় রাজনীতি দিকে দিতে হবে। ওনার পা ধরা ধরছি যে দোয়াই আপনার, অন্য কথা বল। আমি কিন্তু ওই কথাটা বলার জন্য গেছি, আমি বলার আগেই কিন্তু ওনার বলা হয়ে গেছে। অনেক কথা বললেন, খুব ধমকাধমকি করলেন। হ্যাঁ, কেন পারবেন না, কেন করবেন না, কোনো কথা কাজে না। আমি শুনিয়ে এসলাম, আমি পারবো না, অবাধ্য হয়ে আসলাম, আমি একে পারবো না। তার সাথে তুমি বিষ দাও, খাবো, জিজ্ঞাসা করবো না, কিন্তু আমি এইটা পারবো না। পরের দিন আমার বাসায় নিয়ে দিয়েছে দলবল লই। ওই আর স্বপ্নে যে নাম নিছে, সে তার কিছু রিলেটিভ তারা আসছে, আসে আমার দ্বারা যাবে কি, উনি হলো খাটের করে বসা, আর আমি হলো দূরে বসা, গালাগালি করবে আমি জানি, দূরে বসা একটা দল চলবে, ও তো ওই যে একটু ওর করে বসা। তখন উনি আরম্ভ করছেন ওই গান, আর ওই যে ছেলের সামনে নাম নিছে, উনি মানিক বিষয়ের পা ধরে অজরে কানতেছে, অজরে কানতেছে। বললো যে তো আমি স্বপ্নে ওনার কাছ থেকে নাম নিছি, কিন্তু উনি আমার নাম দেবে না, দীক্ষা দেবে না। এই এই গোসাই বলতে লাগলেন কি যে স্যার, আমি কয়েক পুরুষ ধরে আমরা এই গোসাইগিরি করি, কিন্তু দীক্ষার জন্য এইভাবে কাতরার্থী আমরা এখন পর্যন্ত দেখি নাই। সুতরাং আপনার যদি নাম নাও দেন, ওর গোসাই ঘোরা হয়ে গেছে, আপনি আর গোসাই। ওরে মশাই, আমি তা তো ই করি নেই, প্রোটেস্ট করলাম যে না আমি পারবো না। পারলে যদি হয় তা তুমি তো, তাহলে আমি ওর দাদা গোসাই হইতে পারি, গোসাই হইতে পারি না। শেষ পর্যন্ত উনি করতে 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 এক সময় কেন উনি বলে ফেললেন যে নাম আপনাকে দিতে হবে, যেখানে বৈদ্যনাথ সেখানে মানি। একবার, দুইবার, তিনবার করে তখন বললো, তখন গিয়ে পা ধরা দিলাম, বলে ঠিক আছে, তাহলে আর আমার কোনো কথা নেই। এই মশাই আমার এই গোসাইগিরিতে নামা কেমন। তো এইভাবে করে উনি কিন্তু আমার ওইখানে প্রায়শ আসতেন, প্রায়শ মাসের মধ্যে 2-4 দিন এরা কিন্তু ওই আমার কুড়ে করে, ওই যে বললাম না ছোট ছোট টিনের ঘর ছিল, আমার 3টে ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী, ওই ওর মধ্যে গেছে, রাতের পর রাত হয়ে যায়, ভোর হয়ে যায়, ঠিক পাই নাই, মানে আলাপ আলোচনা করতে করতে কখন রাত পার হয়ে গেছে। একদিন তো একদম অবস্থা, বেলা 10টা বাজে টেরি পেরি ঘরে দরজা দেওয়া। বলতেছে যে, স্যার বাজারে যাবেন না, স্যার বাজারে যাবেন না, বাজারে যাবো রাতের বেলায়, দেখেন নি দরজায় বাজার টাইম কাটাই যান। এভাবে কিন্তু রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন কিন্তু করতে হয়। ঘুম আসতো না সেই সময়। এবং এইভাবে চলতে গিয়ে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেল। ওই যে মানে লক্ষ্মী পূজার পরবর্তী যে এইভাবে নির্ধারণ উনি বলে দিলেন যে এইটা করেন, চলতেছে চলতেছে। এর মধ্যে 2-4টে কলেজে অনুষ্ঠান করছি, ইন্টার কলেজ তো বিরাট মাঠ, এই মাঠটা সমস্ত জায়গায়। প্রথম যে বছর অনুষ্ঠান করলাম উনি নিজে ছিলেন, যে অনুষ্ঠান করলাম আমি নিমন্ত্রণ করলাম মুসলিমও কিছু লোক।
কেমন কিছু লোক নিমন্ত্রণ করলে বললো, কিন্তু পরের থেকে গ্রামের থেকে কথা উঠলো যে স্যারের অনুষ্ঠানে আমরা প্রসাদ নয় লাই নিতাম, আমরা একটা সেবা দিয়ে ওনাদের কথাবার্তা শুনে নয় চলে আসলাম, আমাদের একটু বললো না। পরের থেকে বলছে যে কোনো নিমন্ত্রণই নাই, ওপেন ওপেন, উপায় নাই, মানুষের কাজ শোনা যায় না। গেল এইরকম করে একবারের অবস্থা শোনেন, ওই কলেজে অনুষ্ঠান, সেবারও প্রিন্সিপাল, এগুলো আমার স্মরণ করাই লাগে, উনি ওনার চেম্বারে বসা, লোক যেভাবে আসতেছে চারিদিক দিয়ে, হেডমাস্টার মশাই খুব পরম শ্রদ্ধ এই অঞ্চলের তরুণী বাবু, উনি আসতেছেন, উনি এসে সরাসরি ঢুকছে প্রিন্সিপালের কাছে। গণেশ, যেভাবে লোকজন আসতেছে এ সামলাবো কিভাবে? হ্যাঁ, প্রসাদ এটা কিভাবে স্যার? সেদিন গণেশ বাবু নাকি বলছিলেন যে স্যার, শ্রদ্ধা চিন্তা করে না, যদি নেহার কি করে তাহলে আমার বাসায় কয় মন চাইলে স্যার দিয়েছে, দিয়েছে। এবং পরের দিন গণেশ বাবু কথাটা বলছিল যে বেদনাদু, আপনি তো কলেজটাকে তীর্থভূমিতে পরিণত করবেন। যাই হোক, কয়েকভাবে চলার পরে একবার এক ভক্ত মাসে বলল কি যে বাবা, আজকে আপনি কলেজে প্রফেসরি করেন বা প্রিন্সিপাল হিন্দু আছে, আমরা একটা কিছু করতে পারি, কিন্তু সেদিন আমরা চাকরি থাকবে না বা এই প্রিন্সিপাল থাকবে না, তখন আমাদের অনুষ্ঠানের কি হবে? তা তোমরা কি বলতে চাও? যে আমাদের যেমন তেমন রাস্তার পাশে একটু জায়গা হলে, নাহলে আমরা রাস্তায় অনুষ্ঠান করবো, কিন্তু তবু তো কোনো প্রতিষ্ঠানে ঢোকা লাগবে না। ওই বছর মেজো গোসাই মানে মানিক গোসাই মেজো ভাই দিলীপ গোসাই অনুষ্ঠানে ছিল। পরের দিন বললাম যে কাকা, ভক্তরাতে তো বলে কি বললো, হ কাকা, কাকু নিজস্ব একটু জায়গা দেখা লাগে। বাবার কাছে জিজ্ঞাসা করলাম, আমার বাবাও ছিলেন, বাবাও কিন্তু মনে, এখন সেরকম ধরনের জায়গা পাই কই? আর আমার তো টাকা পয়সা নাই, কিভাবে অনুষ্ঠান করতাম শুনবেন না ভাই? ওখানে একটা দোকান ছিল, বাকিতে আনতাম মালামাল, সব বাকিতে এনে অনুষ্ঠান করে তারপরে আমাদের ইনকাম হলো ওনার বেতন আর আমার বেতন, আমার তিনটে ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করে, এ চালাইয়া টালাইয়া ওই যা উদ্বৃত্ত থাকতো তারে ওই মানে কিছু কিছু করে পেমেন্ট করি, আর বাই ইনস্টলমেন্ট এইভাবে দিয়ে আবার মোটামুটি ওই বছরের ওই তো আর আবার ওই হইতো আর কি। এইভাবে অনুষ্ঠান করছি, মানে অন্য কিছু নিতাম না, কোনো কালেকশন করতাম না, অনুষ্ঠান তখন এরকম আমার ফেরাতে কিছু আনতো 2000। মানুষে কইতো কি যে স্যারের ওই জায়গায় কি সুন্দর অনুষ্ঠান হয়, আমাকে একটু যাইতে ইচ্ছে করে, স্যারের একটু কইলে আমরা বুঝি না কিভাবে যাইতে হয়, এরপরে তারা চাই দিলে আমার কিন্তু 10 বছর পর্যন্ত আমরা এরকম করে এই যে যে জায়গাটা আমরা বসাম, এটা ছিল একটা ব্যারানি ভূমি। হ্যাঁ, আমারই এক ছাত্র, তার 66 শতাংশ জায়গা ইনক্লুডিং ওই রাস্তা, 66 শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি করছে তার এক আত্মীয় এই স্কুলের তখন পরবর্তী হেডমাস্টার সুদীপ বাবু, উনি তখন ঢাকার একটা স্কুলে মাস্টারি করতেন, উনি গেছেন কিন্তু দলিলটা দেওয়া হয়নি, কিছু টাকাও বা গেছিল। হঠাৎ করে ওনার মন হয়েছে যে উনি এই জায়গায় রাখবে না, উনি হয় ইন্ডিয়া চলে যাবে আর নাহলে ঢাকায় বাড়ি করবে। আমি জায়গা রাখবো, তারপর ইন্ডিয়া খবর শুনে উনি আমার খবর দিল, স্যার জায়গা রাখবেন, আমার এরকমই আছে, এই লোক। এখন এই যে জায়গা রাখবো তখন কোথায় পাবো? বলতে যে আমার ওই শেষে ছোট মেয়েটা, ও মেয়েটা হইলে চিন্তা করে আমি আর গরিব নই, একটা মাস্টার মানুষ, তা ওর লেখাপড়া বা ও কি করবো, তা ওর নামে একটা ই খুললাম, মানে আমার কিন্তু নাম কিন্তু ওর মনে করে ডিপিও, এই নাহলে আমার কোনো টাকা পয়সা নাই। শেষ পর্যন্ত ওই ডিপিএস ভাঙাইয়া এই জায়গায়, এটা কিন্তু কোথায় কেউ জানে না। এর মধ্যে হয়েছে ইন্ডিয়ায় ওই জগদীশ গোসাই এক ভক্ত, রামপদ না
রামবন্ধু শাহ আরেকজনের নাম তো যে জায়গা তো রাতে রাধেশ্যাম শাহ। উনি ওনার বাড়ি ছিল রাধন, এই দুইজনের রাধেন ওনার একটা মহাবিপদ হয় এক সময়, মানে সব ডুবে গেছিল, লবণের নৌকো ডুবে গেছিল। জগদীশ গোসাইন কৃপায় সেই লবণ সমেত নৌকা উদ্ধার হয়। লবণ একবার লবণ কিন্তু বলেনি। সেই থেকে সেই রাধেশ্যাম হলো মানে যেটাই হাত দেয় সেইটাই শোনা আসে, বিশাল বিশাল ধনী হয়ে গেল। ধনে তখন ওনার মনে মধ্যে একটা যে বাবার কৃপায় যখন আবার তাহলে বাবার নামে আমি কিছু করব। তখন রাজা রামমোহন রায়ের যে কাচারি বাড়ি বা রাজা, এটা হস্তান্তর হইতে হইতে ওইটা আবার সেল হবে। ওই রাধেশ্যাম তার নামে, তার স্ত্রীর নামে, তার ছেলের নামে, তার মেয়ের নামে, চার নামে ওই জায়গা রাখে না। এবং টার্গেট হলো কি যে আমি এইটা জগদীশ গোসাইয়ের নামে দিয়ে দেব। জগদীশ গোসাই তখন জীবিত, বলছে ধরবে না আমার, আমি যে জায়গায় পাগল, যে জায়গায় মেলা, ওই জায়গায় আবার এটা নেই। পরবর্তীতে রামপদ সাহা, জগদীশ গোসাইয়ের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত শিষ্য, উনিও কিন্তু ওই পাগলের কৃপায় সেও কিন্তু কোটি কোটি কোটি। এখন ওই ওনার বাড়িতে মাঘী পূর্ণিমার অনুষ্ঠান পশ্চিমবাংলায় যারা আছে ভক্তরা, ওনার বাড়ি এখন কলকাতার বাড়ি কত বড় হইতে পারে বলেন? এই আমার যখন এই 4 ভাগের 1 ভাগ জায়গা, তাহলে ওইখানে যদি সেখানে হাজার হাজার মানুষ এসে দাঁড়াইতে পারে, তখন চিন্তা করলেন যে কি করা যাবে। আমার গোসাই মালিক রে তখন বললে যে বাবা তাহলে রাধেশ্যাম যে জায়গাটা দেওয়ার কথা কইছে ওই নিলে আমাকে তো উনি রাখবেন, তাহলে দাদু নেই নাই, আবার আমি বলে এবার। কিন্তু ওটা ধরা পড়া করে শেষ পর্যন্ত মানিককে বললো কি যে তুমি একটু মদ দাও। সেই রাধেশ্যাম মারা গেছে, তার স্ত্রী আছে, তার ইচ্ছা যে তার স্বামীর দিন আর টুকে টুক করে যাবে, যাইতে পারি আমার, আমি কিন্তু কোনো জায়গায় বান্ধা থাকতে পারবো না, ওই আশ্রমে যে আমি পড়ে থাকবো তা আমি পারবো না। ঠিক আছে, তোমার থাকা লাগবে না, তোমার যখন খুঁজি তুমি যাইও। যেদিন উদ্বোধন তার আগে উনি তার সপ্তাহখানেক আগে বললো কি যে আমি ওইখানে যাবো না, ওইখানে আমার স্যাররা যদি আনতে পারে তাহলে যাইতে হবে। তোমার স্যার, হ্যাঁ আমার স্যার এসে না বাংলাদেশে সরজিকল কলেজের প্রফেসর বৈদ্যনাথ মজুমদার, লোক পাঠায়, তারা লোক পাঠায় আমার নেয়ার জন্য। আমি কিন্তু ব্ল্যাক বই একবার গেছি, সেই সাথে গেছি, গেলে তখন ওই রামবন্ধু স্যার বাড়িতে, হ্যাঁ সেখানে গেছে, সেখানে গেলে উনি বলছে স্যার আপনার আশ্রমে আমার জন্য একটু গর্ব নেই, যেমন পারেন আপনি, আমি যে জায়গা কিনছি এই আশ্রম নামকরণ কিন্তু তার, আমি কিন্তু আশ্রম নামকরণ করে নেই, মানে কোথায় আপনার আশ্রমে আমার জন্য একটু ঘর বানাইন, যেমন পারেন আপনি। দেখেন যে কাণ্ড। যাই হোক, এ তো জানেও না জায়গা কিছু। তারপরে যখন ব্যাক করলাম, ব্যাক করে ওই কৃষি করে টেলে এই জায়গা জায়গা ঠিক মাটি টাটি কেটে একেবারে মাটি কেটে, আজকে শনিবার না, সে একটা শনিবার ওই শিষ্য ভক্তরা কিছু দিয়ে একজনের গোয়াল ঘর কিনে, এবার বিশাল একটা গোল করছে। একটা বিশাল মানে 22 টিনের ওই ঘর এনে ওইখানে পাঠাইয়া সেই থেকে এখানকার সেবা পুজো চলছে। ও ভগবান, 5-6 বছর পরে মানিক ঢুকাইতে শেষ আসলো এই জায়গা, সে কলেন স্যার এই গোল ঘরের মধ্যে তো থাকা যায় না, তাই কি করতে হবে, তাই গেলে যখন তো 5 ইঞ্চি কাটতে দিয়া উপরে টিন দিলে তো হয়। আমি বললাম যে একটু দেরি করতে হবে, তখন আমার 3টে ছেলে মেয়ে পড়াশোনা করে, আমাদের তো আর অন্য কোনো আমাদের তো খায় পয়সা নাই, কোন জায়গায় কি করবে। মশাই কালেকশন করেন না কেন, আপনার এত শিষ্য, আমরা দুজনে ব্যাকে বলছিলাম যে কোথায় এই কাজটা রাখো, এই কালেকশন করাটা অল্প। আপনার ঠাকুর দাদা জমি ছিল তাতে আপনার দেশে যায় আছে, হ্যাঁ কোন জায়গায় শুনছেন, কোন আশ্রম কালেকশন ছাড়া চলে, কোন আশ্রম উনি কোথায় কোথায় বলছে, কোন আশ্রম আমার দেখা দিন একটা আশ্রম যে যেখানে কালেকশন ছাড়া ই করা। তা আমার ওই শিষ্য ভক্ত যারা ছিল তাদের ওই যে প্রথম শিষ্য সেইটা যায় পাগল এদিকে, ওই ওনরা কালেকশন করবে না, তোরা কি রাজি, হ্যাঁ দাদু আমরা তোমার সঙ্গে যদি কম তো
দুইজনের বাদ দিয়ে তুই এলো তোরা হ্যাঁ তাহলে ওই দুজনের বাদ দিয়ে তোরা যা। এই হলো 2000 সালের থেকে হলো এই কালেকশন শুরু। এর আগে যত অনুষ্ঠান হয়েছে অনেক বছর ধরে এই কালেকশন করে প্রথম থেকে ওই যে সেইভাবে ওই পার্সেন্সের ঘাটতে দিয়া আর কিন্তু করে টেনশন দিয়া এইটা কিন্তু ছিল দীর্ঘদিন থাকছে। এখন থাকার পরে ওই অনুষ্ঠানটা করি, ওরা তো কিছু পয়সা করি, ভক্তরা দেন, ওগুলো সব হলো অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে দিকে অ্যাকাউন্টে দিল। একদিন আমার 10 লাখ টাকা আছে, ওনারে বললাম কি মেনু 10 লাখ টাকা হয়েছে, এখন কি করা যায়? এখন উনিও বললেন আমি বললাম মন্দির টাকা ফিরে গেলে আমরা মরার পরে কি হবে আমরা তো দেখো না, ওই টাকা খাইয়ে লাগে খাইয়ে ফেলাম না কি হবে জানি না, তার সাথে যদি একটা মন্দির করে আমরা করে রেখে যাই তবু টাকাগুলো তাহলে টাকাগুলো থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি বিভিন্ন অনেক জায়গায় একটা জিনিস আছে গোসাই অনেকেই করে বসে, কিন্তু মানে প্রফেসর গোসাই কি এত তুই একটু একটু কম পাওয়া যায়। এখন এই সূত্র ধরে ওই যে যেমন তুমি আসছো এরকম কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসে, যেরকম এইখানে পিছিয়ে বা কিছু আবার ওই বইটা যার হাতে পড়ে সেও ভাবে এইটা এর মধ্যে নাজিরপুর কোন জায়গায় আমি চিনতে কেউ যায়নি, সেখান থেকে ফোন আসছে যে দিকে যাবে, তো এখন এখান থেকে আসে, তাহলে একটা মন্দির থাকলে আর কিছু না আপনার একটা নমস্কার জানাবার একটা জায়গা তো উনি বললেন কি যে দেখো 10 লাখ টাকা তো হবে না, আর দুটো বছর তুমি অপেক্ষা করো। এখন চিন্তা করতে পারেন যে দুটো অপেক্ষা আমরা করো, ভগবান যদি আমার অপেক্ষা না করায়, বয়স হয়েছে এখন যে কোনো মুহূর্তে, তাই না? কি হলো শিষ্যদের ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে বাবা এইটি চিন্তা করতে, ওরা করে যে হ্যাঁ করেন, এইটা করে দেখ শুরু করলাম। এই 3 বছর বসে 3 বছর ধরে ধাপে ধাপে করতে করতে 21 লাখ টাকা খরচ। এর মধ্যে কিন্তু এই খাওয়া খরচ টরচ এগুলো কিন্তু এই সংসারের উপর দিয়া একটা সলিড টাকাই খরচ হয়েছে আমার 21 লাখ টাকা ওইটুক করতে। আর এই যত কাজ করছে তো সব খাবার দিয়ে খাবার দিয়ে এখানে কিন্তু কোনো ওই যে খাবার ছাড়া মানে বাড়িতে খেয়ে সেখানে কাজ করবে তা করেন তা কিন্তু হ্যাঁ, সব হয়েছে সব 3 বেলা ভাত 2 বেলা মানে চা বিস্কুট সামথিং লাইক দ্যাট মনে হইতো মজুরি ছাড়াই না আর ওরা আমাকে কাজও করে ভালো আর কাজও ভালো করে আমার এই ও কাজটা যে এরকম করে ভাবে কাজ ওই মানে আর কেউ দেখলে যে এই জায়গার কাজটা ওরা তো ভালো কাজ করে, করে বলে এত ভালো কাজ করে কি তাড়াতাড়ি সাধে। এত আচ্ছা এইভাবে মোটামুটি এর মধ্যে তো তাও একটা জিনিস বলি, 1999 সালের কালী পুজোর রাত্রি, 1999 সালের কালী পুজোর রাত্রি উনি হলো তখন ওনার শরীর কিন্তু একেবারে এই রোগাক্রান্ত। ওনার এক ভক্ত কলকাতা সে বলছেন যে বাবা আমি একটা কালী পুজো করবো আপনার যেতে হবে, বলে দেখ আমার যাওয়ার মতো তো ই নাই, আর আমি তো বলেছেন না গাড়ি কি নিয়ে যাবো, আপনি ভিতরে শুয়ে থাকবেন, আপনি আমার বাড়িতে কালী পুজোর রাত্রে গেলে আমার পুজো হয়ে যাবে। ওনার গাড়িতেই গেছে নিয়ে সেখানে পুজোর প্রাক করলে রাত্রিবেলা হঠাৎ করে বলছেন যে তোর একটা ক্যামেরা দিয়ে আমরা এই সময়টা ছবি নিয়ে দিই, এটা স্ন্যাপ। উনি যদি স্ন্যাপ নেওয়ার কথা কয় তাহলে কি ক্যামেরা একটা আছে, আনছে ক্লিক ক্লিক করে তো ছবি নিছে, 3 দিন বাদে ওয়াশ করছে সেই ছবি, এখন দেখা যায় সেই ছবি 2 দিন হাতে। এটা কোনো রোগা মানুষের ছবি দেখায়? এটা কোনো রোগ আক্রান্ত মানুষের ছবি দেখায়? আরো কয়েক বছর আগে, এটা কোন সাল 24 সাল না, তাহলে আরো 25 বছর আগে আমার চেহারা কি ছিল তার ফলে বলার কিছু নাই, যে উনি যে কথাগুলো বলে গেছেন আমি তা দেখি অক্ষরে অক্ষরে কাটে। উনি যতটুকু ভালো আমাকে বাসেন আমি ততটা ভালো ওনাকে বাসতে পারি, এটা ছিল মূল কথা, এটা সত্য কথা এটা ছিল মূল কথা। আমার আপুটে বিপদে উনি একসময় ওই আসলে যাওয়ার সময় কান্নাকাটি করতেন, উনি বলতেন যে বাবুর মা তুমি কান্না, তোমার 1 ফোঁটা চোখের জল আমার শরীরে 1 ফোঁটা রক্ত, তোমার 1 ফোঁটা চোখের জল ধরবে আর আমার শরীরে 1 ফোঁটা রক্ত। আবারও তো তোমার কোনো ই নেই, যখন তুমি প্রয়োজন বোধ করবা
তোমার বিপদের সময় তোমার সামনে দাঁড়া দিতে হবে। যার ফলে মশাই, যাই হোক লেখাপড়া জানি না, যেটুকু তৎকালীন সময় আমি অনার্স মাস্টার্স করছি, কেমন তার মধ্যে দিয়া উনি তো ম্যাট্রিক পাস, কেমন তার কাছে এইভাবে মাথাটা নোয়াই দিছি একেবারে খালি। আর হ্যাঁ, শেষ দিন। এই যে বিষয় এই হলো একেবারে কালী পুজোর শুনছেন 2000 সালের 5 জানুয়ারি, এবং তাও অদ্ভুত কাণ্ড, উনি ওই রামবন্ধুদার বাড়িতে ছিল, ওনার ছেলে গেছিল ওই আশ্রম, ওই আশ্রমে উনিও আসছে, এসে কয়েকজন মরা তাড়াতাড়ি বাড়িতে দি, ডাক্তার বল মনা মনা বাড়িতে তাড়াতাড়ি। বাবা বাড়িতে যাবো, আমারে তো কিছু দিলে টিলে না, এলো পরে দেখা যাবে, তুই তাড়াতাড়ি বাড়িতে দি। ওই গাড়ি টাড়ি করে ওর বর্ডার পর্যন্ত ওই ফোন দিয়ে বসেছে, মোনা কত বসে, ও বর্ডার পার হয়েছে, মোনা ওনার ছেলে বর্ডার পার হয়েছে, আর উনি কয়েকদিন আমি যাবো বাগারতি রামপুর গিয়েছে দিয়া, ওই মানে ওই বাগারতি মানে রামপুর তার নামটা বলছে, ওনার বাড়িতে গিয়া এই তো গালাগালি আরম্ভ করছে রামপুর, মানে অজস্র গালাগালি, তারা যদি দেখে তাহলে গালাগালি করে, অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে গেছে, কাতরাচ্ছে, কিন্তু রামপদা একটু মানে দাঁড়িয়ে মানে চোখের মধ্যে পড়লো, গালাগালি করে, মানে তারে মোটে আসতে দিল না দিল না দিল না, শেষ পর্যন্ত নিয়ে গেল হাসপাতালে, ওই বাগারুদ্দিনের কোন হাসপাতাল, হাসপাতালে নিয়ে গেলে ওইখানে একটা 4 জন নার্স এবং বাগারুদ্দিন ওই দাদা তার ছেলে, মানে রামপদা তার ছেলে আরো যারা ছিল, তারা বলছে যে আজকে রাতটা কোনো মতে একটু টিকে রাখেন, কালকে সকালে আমরা প্লেনে এই হেলিকপ্টারে বেলুর বা মানে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাব। ওরা ওই বিভিন্ন রিপোর্ট দিয়ে দিয়া স্যালাইন মেলাইন দিয়েছে, যখন রাইট রাত গভীর হয়েছে, ওরা সবাই মানে আছে, ওই নার্স 4 জন, ডাক্তার চলে গেছে, বলছে কি দেন তোরা খালি খালি, আমি তো ভালো সুস্থ মানুষ, খালি খালি তোরা রাত জাগবি, ওরা নার্সরাও চলে গেছে। আবার ওরা যখন ডিউটিতে আসছে 4টে 4:30টার দিকে আসে, দেখে কি সমস্ত কিছু তোলা সব ফেলে তুলে ফেলেছে, নিজে 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 কেউ ছিল না একা। আর রামপদ দ্বারা অত গালাগালি করতো কেন, মানে তার তোর সাথে সম্পর্ক তো কাছে, হ্যাঁ মানে আসল কথা আছে যে তবে মায়া কাটাইতে হবে না, শুধু এই না, উনি ওনার মানে ছোট জন কিন্তু জন্ম বছর পরে জগদীশ হোসেন মারা গেলেন, ওই দিলীপ মানে ওনার মেজো ভাই, আর ওনাকে পাঠশালায় পাঠাই, ওই যে মন্দিরটা কিন্তু সমাজের মন্দির, তখন হলো ওই মন্দিরটা কত করে, ওই মন্দিরের কাজটা ওইখানে ওই মন্দির তো করে ওরা নালিশ ওই সিমেন্ট দিয়া টান দিয়ে খাবার খাইয়েছে, তারপরে ওইগুলো ফিনিশিং দেবে। ও ভাতে কি করছে কেন, ও ওরা কি করে খাওয়া দাওয়া করে এসে দেখে কি যে এরকম একটা তাক দিয়া, মানে একটা সমাজের সাথে কতটা এগিয়ে লাগে, তাক দিয়ে তার মধ্যে গিতে গিতে করে বুঝে উঠবেন রায় ভাই। এখন ওই রায় বলছে একটা বলছেন এই যে কই ওখানে তখন দুটাই দেখো মারা গেলে আমাদের এই যে যখন বলছে তখন ভক্তদের আছেন তারা যেরকম বুঝাই তোমার কথা শুনবো, কিন্তু তুমি আজকে থাকো এখানে, কালকে থাকো, কোথায় দেখো আমরা তোমার কোথায় দিতে পারবো, কথা দাও যে তুমি দেহ রাখার সময় কেউ থাকো,
বলে দিলাম তো রঙিন ঘুটে মাঘের পূর্ণিমার পরে না জানার মতো মাঘের পূর্ণিমার এবং অনুষ্ঠানটা হয় কিন্তু মাঘের পূর্ণিমা অনুষ্ঠান সমাপ্ত করে তুমি গিয়া ওই বাড়িতে যেখানে মনে করতেন সেই ঘরের মধ্যে গিয়ে ঢুকছে ঢুকলে এখন যে যায় তার একেবারে এতদিন নিচে প্রথম দোকান থাকেন একমাত্র ওনার পুত্র উনি ওই খাবার খাবার দাঁড়িয়ে 24 দিন ছিল নাকি পূর্ণিমার পরে 24 দিন উনি কিন্তু ওই ঘরের মধ্যে একা একা পরিবার তো ওই শেষের দিকে তখন তখন তুমি কেমন গেল ওরা ভক্তরা ভর্তি করলো কি না কি তখন তোরা ওই যে তোরা উনিও বলছেন তোরা এখন নাম করতেন তো ওরা বলছেন যে তোরা একটু নাম করতেন তো ওরা বলছেন যে কোথায় এখন ধরে যাবো গোটাই কি ধরে ছিল নাম করতেন এবং নাম কীর্তন করতেন তারপরে ওনার ওই পুত্রগুরু তারা কান্নাকাটি করে এই খবর হলে বাচ্চা ছিল মানিক দিছে দৌড় দৌড়ে এসে মানে বলতেছে কি ব্যাটার ঠিক নাই উনি ডুবে গেছেন দৌড়ে দুটা ঘরে দেখো তুমি বলে মরে যাও কে বলছে বলে না কান্দে ভক্তরা কীর্তন করে দাদু তোমার কয় কি যে তুমি আর 10টা বছর বেঁচে যাও আমি ছোট আমি 10টা বছর বাঁচো আমি তখন একটা ভালো মন্দ বলছি তাই যে না কোথা তুমি কোথায় মিলে রাখো কোথা তো চিন্তা নাই আমি প্রসাদের কথা লক্ষ্য না আছি তুমি মানে রাখিস আমি তোর সঙ্গে যে বলে আমাদের যে দুটো কতবার যে কামছে সাপ তখন তার বুঝিকে কোথায় তুই মানে রাখি আমি তো অন্য তোমার থাকতে গেল এখন এই ধর্মের উপরে উনি তো একটা ভ্রমণ জেলা সমাধি করার ওই সমাধির নাই আসল কথা তখন থেকে আল্লাহ ওই উঠবে আনলো পাগলের মতন বলতো বুঝতে পেরেছেন তাকে কিন্তু স্বাভাবিক হিসাবে নর্মাল মানুষ হিসাবে ধরা যেত নাকি পাগল পাগল এই গ্যালারি উঠতো অমুক করতো তমুক করতে তাও না আবার ওইখান থেকে কিছু কিছু নিয়ে আসতো যেমন মক্কা বুঝলে একটা জায়গা আছে ওখানে জমি সম্প্রদায় ছিল ওরা আবার মাছ ধরে বিক্রি টিকিট করতো ওই নদী ঢোকা বসতো একদিন ওরা চিন্তা করছে কি যে আজকে সেই মাছ ধরবো এই মাছ দিয়া মুসারি দিয়া আমরা পিকনিক করবো যাও ছাড়ছে যাও ছেড়ে ছেড়ে কোনো মাছের সন্ধান নেই একটা ওঠে না 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 তখন কোথায় ওঠে নাই এখন তখন আবার একটু নেই উঠছে উঠে টান দিচ্ছে বিশাল মাছ আচ্ছা এখন বলতেছি কি যে আমি একটু প্রস্তাব করবো ওই তুমি ওপার নদীর ওপার এপার না ওপারে তুমি নামা দেখা যাচ্ছে না ওই তুমি নামায় দাও তুমি হলো যখন দিন কোন দিকে আঁকা দেবে সেটা আমরা দৌড়ে বেড়াবো বলে না ওই নামায় দে ওই আমি জলের প্রস্তাব করবো সত্যি নামাইছে ওরা দেখে ওই যে জেলেরা নৌকায় কিন্তু উনি বেশ দূর হেঁটে গিয়ে এখন ওই প্রস্তাব করতে বলছে এর মধ্যে দেখে যেটা কেরলা ওনার কারণে আর সেই কয় কি বেটাকে উঠতে এত সময় লাগে তাড়াতাড়ি লিচি করে দেখবে চিনি না একটা সিগারেট দাও মানে গোটা সিগারেট খাইতো তো একটা সিগারেট দাও একটা বিড়ি দাও ধরাইয়ে দাও ধরাইয়ে দিছে ওই বিড়িতে টান দিতে চলে হ্যাঁ কি ব্যাপার এই বিল মানে চকের মধ্যে তো বালুময় বালু এর মধ্যে একটা লোক আসলো দেখলো কিন্তু এর মধ্যে কোথায় গেল নাই 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 এরকম একটা পাইছো না চলে যাও ভালো আচ্ছা এই হলো একটা ঘটনা আর একবার হলো উনি কিন্তু মদ খেয়েছে
মানে যখন গিয়েছো তখন মানে সামলাইতে না পারলে একবারে মদ খেয়ে শেষ করে গেল একদম বাড়ি গভীর রাত্রে এরকম এর মধ্যে ঢুক আর খাস না আমার দুধটা ঝাঁঝরা গিয়ে গেল আর খাস না মানে ঝাঁঝরা করে দিস না ওই যে চলে গেল ওই পাগল হয়ে গেল স্লাইস ওটা দেখা দিলেন এখন মানে ওনার ওই আক্ষেপটা হলো ওই জায়গা যে তুমি দেখা দাও অথচ আমি ধরতে পারি না আর তুমি ওরকম করে দাও আর একবার শোন উনি যাচ্ছেন ইন্ডিয়া কোন ইরা কি বলে দালাল শোন আমি যাবো আমি যাবো না ওই তবুর সাথে তার কারণ ওখানে পুলিশ টুলিশ তাড়াতাড়ি করলে আমার খুব খারাপ লাগে এখানে যে না বিষয় পুলিশ আমরা যে মধ্যে যাবো সে মধ্যে কোনো পুলিশ কিছু পাবো না গেছে গিয়ে কোন জায়গায় কি জন্য গাড়ির নাম মনে নাই পার হয়েছে গিয়া পিছিয়ে উঠছে বাসে বাসে উঠে বেশ ভালো এই সঙ্গে সঙ্গে ইয়ে উঠছে ওই পুলিশ বিএসএফ বিএসএফ উঠে এখন ওই যে চেক করে আরম্ভ করছে তাতে পাসপোর্ট ওইখানে তো পাসপোর্টে কেউ যায় না ও তো ব্ল্যাকের পর ওই ব্ল্যাক রোবে সব ধরে ধরে বাম এক জায়গায় এখন উনি তো চিন্তা করছে এই করতে আমার হলা মানে গাড়িতে কোনো লোক মানে যেগুলো ছিল সব নামাইছে খালি একমাত্র উনি বড়া একবার ওই পুলিশের মানে পুলিশটা নাম গিয়েছে হঠাৎ করে পাগল হয়েছে উঠছে একদম মেলক বলে কর্তা ওরে কইছি না এত টাকা এত টাকা দিও না আর এখন এখন মুখ গেল কেমন করে ভরসা দেহ দেই মুখখান শক্তি দিয়ে বসে উমরে টাকা কিনে উনি তো একটা কামড়াচ্ছে যে আমার এটা এইবার দরকার কিন্তু এখন ওই বিএসএফ মধ্যে বাংলা থেকে কিন্তু ওই গ্রুপের মধ্যে একটা বাংলা দেখলে যে বাংলা কি হয়েছে বলে দেখেন না রামপাটা তারা টাকা দিছে এখন সেই টাকা দেয় না এখন মুখখান কেমন করে রয়েছে এখন তারা করে যে বাবু আপনার সেরকম মানুষ চেনেন না এরকম করেন এই বিএসএফ নামে টেলিসার দেন না উনি চলে গেল উনিও কিন্তু কিন্তু রেগে এলাম তাই কি বলে শালা তুই আমার একেবারে বর্ডার পর্যন্ত নিয়ে চলছিস এই একটু লাভ দিয়ে লাভ দিলেও দেখলো কোথায় গেছে তারপর খোঁজ নেই এরপরে একটা লোকের মাথা ঠিক রেখে সম্ভব এই যে মানিক ঘুষাইছে করতো আমি বললাম তো যে মানিক ঘোষের সঙ্গে যারা না মিশছে বা কিছু আমি যে তার সঙ্গে মিশছি অনেক কিছু জানছি সেটা বলবো না কিন্তু আমি যেটুকু জানছি যেটুক এইগুলো হচ্ছে একেবারে নিষেধ কথা ওনার নিজের মুখের কথা বসাই এই জন্যই তো মানে এটা বলছেন আমার কাছে যে স্যার ওই ঝামেলায় রাইতে অনেক সময় বিলম্ব করা লাগে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান নাই একবার হলো কি ও যে কালকে নিতে হলো কি জন্য পাড়া গ্রাম নাম নয়াকান্দি একটা গ্রাম আছে ওখানে কিন্তু উনি প্রথম দীক্ষা দেয়া হলো ওই নয়াকান্দি বহু শিষ্য কিন্তু না কালকিনির ওপারে তো ওইখানে এখন হচ্ছে কি ওই শিষ্যরা ওনারা নিয়ে আসলেন বাড়ি ব্যস্ত 10-12 বছর হয়েছে ওদিকে যাই না ওই কালকিনির ওপারের মধ্যে যায় না উনি আমার এই দিকে তাহলে মনে মনে এখন একটা ইয়েছে যে স্যার শিক্ষিত মানুষ ওইখানে গেছে আমার কথা ভুলে গেছে এত মনে মনে ভাবে কইতে তোর পারে না গিয়ে ওনার কাছে গেছে আজকে না কাল না বসে পরে আবার গেছে এই তোর জায়গায় যাইতে পারি আমার স্যারে নিতে পারবি এখন ওনার সামনে তো সবাই চেনে না বাবা কার আমার সাথে না শরীর করে বলতে যেভাবে পারি আমরা পায়ে ধরে পরে হাতে ধরে পরে নেবো কিন্তু তাহলে স্যার যদি কয়েকটা যা তারপরে স্যারের কাছে যা শুনে যদি যাইতে রাজি হয় তাহলে আমার কাছে খুশ এখন ওরা তো আইসে দলবেন্দাবের কাছে সেই গুরু ওই কেন্দ্র থেকেই এখানে এসে এই ব্যাপার স্যার আপনি একটু কৃপা করে একটু জানতেন আমার গোড়া দিয়ে দিতে প্যাসেঞ্জারের দেখলো ঠিক আছে আমি চাকরি করি ইচ্ছে করলে তো আমি যাইতে পারি না তখন বলে দিলাম ঠিক আছে ছুটি নিয়ে ঠিক আছে গিয়ে বুড়াই করছে হ্যাঁ 15টা তারিখ দিছে
আমি সেই তারিখে বলতে ছুটি মোটামুটি গেছি ওনার বাড়িতে। আরে বাবা রে, ওই নীলাগড় সন্ধ্যের সময় পেয়ে বলে স্যার চলে আসলাম ওই ইসে কোথায় মস্তাদ কালকে। এখন কালকে আমার একা কি স্যার আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, আমি ওই হেকনিরে পেট নিতে 10 একটু ছাড়াই আসি। হেকনি বলতো মানে মেয়ার বউ শেখ গেল। এখন যদিও খাওয়া দাওয়া দূরে থাক রাত ঘুমিয়ে লাগা আসেন তো এটি করে টরে এখন খাইছিলাম কিন্তু কাউকে মনে নেই শুয়ে বসছি। আর ওই কালু সাহা হলো তার নাম, আর তার স্ত্রী সাহেব ওই ডেডিকেনে ডিম দিয়া শেষে 12টা 1টা বাজে একটু কি করছি তন্দ্রার মতো নাই। এর মধ্যে আইসে সালারা ঘুমাইছো মরছো, হ্যাঁ আমি কইছি না আসতেছি। ওই কালু সাহেব ওই হেরিকেন ধরাই এই করতে গিয়া ওকে নিভে গেছে। এই তো গালাগালি পিঠে করছে সাংঘাতিক পিঠে তুই ঘুমাইলি কেন, হ্যাঁ ঘুমাইলি কেন তুই দূরে, আমি তো এইখানে বলে গেছি যে আর সপ্তাহ তুই ঘুমাইলি কেন। আমি গেলাম যে গুনাই ওনাকে দোষ না মাত্র বলে আপনি কার্টুন বাইরে, আমার গেলে আপনি কার্টুন বাইরে ও শালা ঘুমাইলো কেন, পরে ঘুমাইতে কইছি আমি। এই অনেক গালাগালি হ্যাঁ আরম্ভ করছে। ওই যে কালকে যে ভক্তরা আসছিল ওরা এইখান থেকে অনেক দূরে, মানে তাকে কথাবার্তা শোনা যায় না। ওইখানে এক মিয়া ভক্ত মুসলমান ভক্ত তারা বলছে কি যে গোসাইলে শান্তি এখন রাত্রে দুপুরে এইভাবে বললাম না পাগলামি করতো শুনলে পাল্লা করতেছে, এটা শুনলে মানে এ কোন খেলা কইলি আমার ঠানটা আমি ঠানলাম তোর বালের কালকে নিতে যাবো না। না কিন্তু শুনলো কেমনে এই শব্দটা, আমরা তো সেখানে কত জন কেউ তো শুনি নাই, ওনার কানে কি করে ঢুকলো এই কথাটা। শেষ পর্যন্ত তারা আসলো, আসলে ওই মুসলমান ভক্তরা ওরা পা ধরে কয়েকগুলো যে পাগল ওরা কি বোঝে, হ্যাঁ ঠিক আছে তাহলে যা প্রভু কালকে নিয়েই গেল কালকে অনেক উঠিয়েছে অনেক অনেক মানে একটা হইলে না হ্যাঁ, অনেক তারপর ওই যে বলি এখন এগুলো তো সরকার মনে একসঙ্গে আসে না, আর কথায় কথা এগুলো তো ইয়ে হয়।